Okay, hi everyone. Can you hear me? জি ম্যাম। Yes, ma'am. All right. আমি বলেছিলাম কালকে আমার একটা অফিস আওয়ার্স আছে। তোমাদের যদি কোনো রকমের কোনো অসুবিধা হয়, কোনো কিছু না বুঝে থাকো, তোমরা আসতে পারো। ঠিক আছে? আমি নোটিস দিয়ে দিয়েছি গুগল ক্লাসরুমে। দেখেছো তোমরা? জি। ওকে, আচ্ছা। তাহলে আজকে আমরা একটু রিভিশন করাই। গত ক্লাসে যেগুলো করালাম, ঠিক আছে? একটু রিভিশন করাই। ম্যাম একটা কথা বলতাম। বলো। ম্যাম আমার আইডি এবং ইমেল দুইটাই চেঞ্জ হয়ে গেছে, মানে আমি ডিপার্টমেন্ট চেঞ্জ করেছিলাম তো। আচ্ছা। তো এখন কি করব? আপনাকে মেল করে রাখবো, মানে ওই আইডিতে তো ঢুকতে হবে। তাহলে ওই আইডি অনুযায়ী তোমাকে অ্যাড করতে হবে, এটাই বলবো আমি। ক্লাসরুমে তোমাকে ওই আইডি অনুযায়ী অ্যাড করতে হবে আর কি, সেটাই। জি ম্যাম, ওটাই বলছো। হ্যাঁ, তাহলে ওই যে তুমি তো অলরেডি অ্যাডেড আছোই ক্লাসরুমে। জি ম্যাম, অ্যাড আছি, কিন্তু এই মানে ইমেলটা চেঞ্জ হয়ে যাবে, মানে ইমেল এটা থাকবে না। ও আচ্ছা, ইমেলটা থাকবে না। ঠিক আছে, তুমি আমাকে একটু ইমেল করে একটু জানিয়ে দাও তুমি কোন সেকশনের এবং কোন কোর্সের তোমার ইমেল আইডি চেঞ্জ হয়েছে, তুমি আমাকে একটু জানাই দাও এটা। জি ম্যাম, মানে আজকে বিকালে চেঞ্জ হয়ে যাবে, তো আমি ইমেল করে দিব নতুন তুমি আমাকে আইডি। ইমেল করে, হ্যাঁ ঠিক আছে, তোমাকে ইমেল করে দিও। ওকে, সো ওয়েল, আজকে তোমার কেউ কি আছে আজকে নতুন কেউ, অথবা কোনো ক্লাস আগে করে নাই? হ্যাঁ, বিকজ এখন আমি যেটা বুঝানো বুঝে দিচ্ছি, পরে তোমরা ক্লাস ইচ্ছা মতো মিস করবা, আমার পক্ষে সম্ভব না শুরু থেকে শেষ পর্যন্ত বোঝানো, কারণ এটা অনলাইন, কথা বুঝতে পারছো? সুতরাং তোমাদের যে পরিস্থিতি থাকো না কেন, তোমাদেরকে অ্যাটলিস্ট শুনে আমাকে একটু রেসপন্ড করতে হবে কোনো কিছু না বুঝলে, কোনো অসুবিধা হলে। ওকে, সো ওয়েল, আজকে কি কেউ আছে কারো নতুন ক্লাস বা প্রথম ক্লাস? জি ম্যাম, আমি লেট প্রি রেজিস্ট্রেশন করছিলাম, তো আজকে আমার ফার্স্ট ক্লাস। তোমার ফার্স্ট ক্লাস? তাহলে এখানে তোমরা যারা আছো, তোমরা একটু মুন্না আজিজকে একটু হেল্প করো নোটগুলো দিতে। নোটগুলো কারো কাছে থাকলে আমি তারে নক দিবনি, কারো কাছে আছে? আচ্ছা, মুন্না আজিজ, আমি যেটা করি, আমি তোমাকে যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি এখন তো রিভিশন করাচ্ছি, তুমি একটু শুনো মনোযোগ দিয়ে, ঠিক আছে? আমি কি রিভিশন করাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে চলো আমরা যেটা বলছিলাম তোমার পরে কিন্তু তোমরা বলবা যে আমি নতুন, আমি এই ধরনের, আমি এগুলার তোমাদেরকে আর ইয়ে করবো না, ঠিক আছে? মুন্নাজিজ, আমি ওখানে আমার অফিস আওয়ার্স আছে, বুঝতে পারছো? জি ম্যাম। হ্যাঁ, কোনো রকমের কোনো যদি অসুবিধা হয়, কোনো কিছু হয়, সো ইউ ক্যান কাম। হ্যাঁ, ওইটাই। ওকে ম্যাম। এটা ইয়ে করে দিব। আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছিলাম তোমাদেরকে, জাস্ট ইয়েস, সো আই ওয়াজ টকিং অ্যাবাউট, আমি যেটা বলছিলাম, তোমরা যদি এখানে দেখো, ফর এক্সাম্পল, ইফ ইউ লুক এট দিস স্লাইড হিয়ার, সো মুন্না আজিজ, এখন বর্তমানে যে বাংলাদেশ, হ্যাঁ, বাংলাদেশটা হয়েছে কোন সালে? 1971, যে মুক্তিযুদ্ধ হলো না? হ্যাঁ, বুঝছো মুন্না আজিজ, মুক্তিযুদ্ধ হয়েছে না? ওই মুক্তিযুদ্ধের সময় তোমার বাংলাদেশ হয়েছে, বুঝতে পারছো? ইয়েস বুশরা, ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন? তুমি বাসে গ্রামের বাড়িতে যাও, যেখানে আমি যাও। আসলে গ্রামের বাড়িতে যাচ্ছি তো বাসে করে, আমি আসলে ওভাবে কথাও শুনতে পারছি না, আবার আপনি কিছু বললে মানে আমি বুঝতেও পারতেছি না। তো আমি বলছিলাম আজকে কি প্রেজেন্টটা দিয়ে দেওয়া যায়? না, এটা তো সবকিছু একটা নিয়ম আছে বুশরা, ঠিক আছে? সবকিছু একটা নিয়ম আছে, এখানে অন্যরাও আছে। তুমি যদি বাসে থাকো, তুমি চেষ্টা করো, তুমি কানে দাগিয়ে রাখো, আমি কি বলছি তুমি এটাকে শোনার চেষ্টা করো। হ্যাঁ, হেডফোন দিয়ে শুনলে আমি শিওর আমি যা বলছি তুমি ঠিক মতো শুনতে পারবে।
ওকে, শোনার চেষ্টা করো। ওকে, আর যেটা বলছিলাম আমার অফিস আওয়ার্স আছে বুশরা কালকে, তো কোনো কিছু যদি মিস করে থাকে তুমি আমাকে এখানে প্রশ্ন করতে পারো, ক্লাসের পরে বলতে পারো অথবা কালকেও বলতে পারো, ঠিক আছে? বাট কেয়ারফুলি একটু শুনতে হবে। আচ্ছা, সো ওয়েল, এখানে মুন্না আজিজ, আর ইউ দেয়ার? জি ম্যাম। এই যে বর্তমান যুগ বাংলাদেশ তো আর সভ্যতা শুরু থেকে বাংলাদেশ নাম হয়নি, তাই না? এটা ৭১-এর সময় বাংলাদেশ হয়েছে। বাংলাদেশ হওয়ার আগে এটার নাম ছিল ইস্ট পাকিস্তান। ইজ দিস ক্লিয়ার? জি ম্যাম। আমরা পাকিস্তানের অংশ ছিলাম, ইস্ট পাকিস্তান। হ্যাঁ, ইস্ট পাকিস্তান হওয়ার আগে এটার নাম ছিল ইস্ট বেঙ্গল। এখন কলকাতা যাও, কলকাতা, হ্যাঁ, ওকে, তোমার যে কলকাতা যাও, বুঝতে পারছো এই কলকাতা এবং আমাদের বাংলাদেশ দুইটা মিলে একটা রাষ্ট্র ছিল, একটা স্টেট ছিল, এবং আমরা কিসের অংশ ছিলাম? ইন্ডিয়ার অংশ ছিলাম। আচ্ছা, এখানে মাইক্রোফোনটা একটু অফ করো না, যার মাইক্রোফোনটা এখানে বাজছে, সুইচ অফ ইউর মাইক্রোফোন, তাহলে ক্লিয়ারলি শোনা যাবে। ওকে, রানু তুবা কবির, সুইচ অফ ইউর মাইক্রোফোন। সোহান হোসেন, can you just switch off your microphone? Let me just, হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে মুন্না আজিজ, কেয়ারফুলি শুনো। সো এই যে আমাদের, আমি লিখে দিয়েছি এখানে তোমার চ্যাট বক্সে, দেখো আগে আমাদের বাংলাদেশ হওয়ার আগে নাম ছিল ইস্ট পাকিস্তান, আমাদের বাংলাদেশের। আর ইস্ট পাকিস্তানের আগে আমাদের বাংলাদেশের নাম ছিল ইস্ট বেঙ্গল। আমরা কলকাতা আর বাংলাদেশ মিলে একটা রাষ্ট্র ছিল, ইন্ডিয়ার অংশ ছিলাম আমরা। ওকে, এই যে বাংলাদেশ, এই বাংলাদেশে তো সভ্যতা শুরু থেকে তো আর মুসলমান ধর্ম আসে নাই, তাই না? সো এই বাংলাদেশে কিন্তু আগে বৌদ্ধরা বসবাস করতো, হিন্দুরা বসবাস করতো, এবং পাল যুগ যেটা, সেটা বৌদ্ধদের শাসন ছিল বাংলায়। পাল যুগ, সেটা তুমি স্লাইডে দেখতে পাচ্ছ, দেখো, বৌদ্ধদের শাসন ছিল। তারপরে সে সেন যুগ, সেটা হচ্ছে তোমার হিন্দু রাজারা শাসন করতো। হ্যাঁ, তো এই যুগগুলোর মধ্যে বৌদ্ধ এবং হিন্দুরা বসবাস করতো। পাল যুগে বৌদ্ধ রাজারা চালাতো, আর সেন যুগে হিন্দু রাজারা। আচ্ছা, ইসলাম কোন যুগে আসে আমরা একটু দেখি। ইসলাম আসে হচ্ছে তোমার, এখানে দেখো লেখা আছে সুলতানি পিরিয়ড, যেটা 1300 সাল, 1352 থেকে 1576 পর্যন্ত সুলতানি পিরিয়ড আসে। তারপর মোগলরা আসে। তাহলে এটা হচ্ছে আমাদের এখানে ইসলাম কিভাবে আসে, কারণ সভ্যতা শুরু থেকে আমাদের এখানে মুসলমান না। ওকে, ইসলাম, মুসলিম রাজারা যখন বাংলা জমাট দখল করে, ইন্ডিয়া যখন দখল করে, তখন তোমার ইসলাম ধর্মের প্রচার শুরু করে, জোর করে হিন্দু আর বৌদ্ধদেরকে ইসলাম ধর্মের মধ্যে কনভার্ট করায়। সুফিরা আসে, যেমন হাজরত শাহ আমানত, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল এরপর, এগুলো সব তোমার সুফি স্পিরিচুয়াল লিডার, ওরা আসে, ওদের মাধ্যমে ইসলাম ধর্মটা অনেক প্রচার হয়। ওরা সবসময় এই সময়টার মধ্যে আসে, যখন তোমার মুসলমান রাজারা এসে দখল করে এই অঞ্চলে। ওরা মসজিদ বানায়, মুসলমান রাজারা মাদ্রাসা বানায়, এভাবে করে ইসলামিক কালচার, ইসলামিক ধর্ম প্রচার হয়। এবং বাংলায় কিন্তু তোমার আফগানিস্তান বলো, মিডল ইস্ট বলো, ইরান, ইরাক থেকে মুসলিম শাসন আমলে বাংলায় প্রচুর পরিমাণ মানুষ এখানে বসবাস করে, মানে বিদেশ থেকে আসে, আফগানিস্তান, ইরাক, ইরান আসে, ওরা এখানে বসবাস করে। এভাবে তোমার ইসলামিক কালচারটা ছড়ায় এবং এভাবে ধর্মটাও ছড়ায়। আচ্ছা, মুসলিম শাসন পর তোমার আসে ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন আসে এখানে, ব্রিটিশ এখানে শাসন করে। ব্রিটিশের শাসন করে, ব্রিটিশ রুলের কথা বলছিলাম আমরা। আচ্ছা, ব্রিটিশ রুলের কথা বলছিলাম। আচ্ছা, মুন্না আজিজ, তুমি আছো? বুঝতে পারছো আমি কি বলছি? জি ম্যাম। আচ্ছা, তো এখানে ব্রিটিশরা যে আসে, ব্রিটিশরা কিন্তু প্রথমে তোমার বেঙ্গলে আসে ব্যবসার মতলবে। ওরা কিন্তু এখানে ফ্যাক্টরি বানায়, ফ্যাক্টরি সেট আপ করে। ওরা ওপিএম চাষ করে, নীল চাষ করে, তোমার তুলার চাষ করে, এগুলো বাইরে ওরা এক্সপোর্ট করে। ওরা ফ্যাক্টরি সেট আপ করে ব্রিটিশরা এখানে, ঠিক আছে? এবং যারা প্রথমে আসে তাদেরকে আমরা চিনি হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে। ইস্ট ইন্ডিয়ার কোম্পানি নামে আমরা চিনি, ঠিক আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে চিনি। ওরা হচ্ছে একটা ইংরেজি ব্যবসায়ী কোম্পানি। ওদের মূল উদ্দেশ্য ছিল এখানে প্রথমে তারা আসবে, এখানে কি উদ্দেশ্যে? ওরা এখানে ব্যবসার উদ্দেশ্যে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ওকে, 1600 সালে আসে। কিন্তু ওরা তো এখানে তোমার ফ্যাক্টরি সেট আপ করে, ব্যবসার উদ্দেশ্যে আসে। তারপর যেটা হয়েছে এখানে যে, আচ্ছা মুন্না আজিজ, আমি একটা জিনিস তোমাদেরকে যেটা করতে চাই, এই যে আমরা, তুমি যে চারিপাশে গার্মেন্টস এর ফ্যাক্টরি দেখো, আমরা যে চারিপাশে কলকারখানা দেখি, এগুলা কি সভ্যতার শুরুতে এসেছিল? মুন্না আজিজ? না ম্যাম।
সভ্যতার শুরুতে আসেনি। তাহলে এই কলকারখানার মধ্যে কাজ করা, ফ্যাক্টরিতে কাজ করা এগুলা কিন্তু পরে আসে, 1700 সালে আসে, ব্রিটেনে আসে। আর এর আগে মানুষ কিভাবে কাজ করত? হাতে কাজ করতো। ইজ দিস ক্লিয়ার? এই যে হাতে সুতা বানাতো, মানুষের বাসায় গিয়ে কাজ করতো। তাহলে হাতের তৈরি জিনিসে তোমার অনেক অনেক সময় বেশি লাগে না? হুম। সময় যখন বেশি লাগে জিনিসের দাম বেড়ে যায় না? হুম। ওকে, ঠিক আছে। এখন তোমার ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে একটা মেশিনের যুগ। তখন ফ্যাক্টরি চলে আসে, ফ্যাক্টরির ভেতরে মেশিনের জিনিস উৎপাদন করা হয়। এবং ফ্যাক্টরি যখন চলে আসে তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, এটা হচ্ছে তোমার সুতা বানানোর মেশিন। হ্যাঁ, তাহলে একসাথে আগে চরকায় সুতা কাটতো একজন একজন করে, সময় বেশি লাগতো, খরচ বেশি হয়ে যেত। এখন একটা মেশিন 8টা সুতা একসাথে বানাতে পারছে। তাহলে অল্প সময়ে বেশি জিনিস উৎপাদন হচ্ছে না? অল্প সময়ে যদি বেশি জিনিস উৎপাদন হয়, আমার খরচ কমে যাচ্ছে না? আর খরচ আমার যদি কমে যায় তাহলে মার্কেটে জিনিসের দাম কমে যাচ্ছে না? ইয়েস ম্যাম। রাইট? ওকে, বুঝছো মুন্না আজিজ? মুন্না আজিজ, তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? না বুঝলে জি ম্যাম, আমাকে আমি শুনতেছি। আমি বাইরে তো, আমার এখান থেকে নয়েজ আসতে পারে, এই জন্য আমি মাইক অন অফ করে রাখছি। কিন্তু আমি যেটা বলছি তুমি বুঝছো যে হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম, আমি আপনার সব কথাই বুঝতে পারতেছি। ওকে গ্রেট। তাহলে মেশিন আসাতে জিনিসের দাম কমে যাচ্ছে মার্কেটে, কারণ আমার খরচ যদি কমে যায়, ফ্যাক্টরির মালিকের খরচ যদি কমে যায়, তাহলে জিনিসটা মার্কেটে জিনিসের দামও কমে যাবে। ঠিক আছে? ওকে। তো এই যে ফ্যাক্টরির মধ্যে যে মেশিন আসছে এখানে, ঠিক আছে, ফ্যাক্টরির মধ্যে যখন মেশিন আসলো এখানে, সো মেশিন যখন আসলো তখন, এখন তোমার মেশিন কিন্তু তখন ইন্ডিয়াতেও আসেনি, আফ্রিকাতেও আসেনি, অস্ট্রেলিয়াতেও আসেনি, এশিয়ার কোনো জায়গায় এই ফ্যাক্টরি আর মেশিন আসেনি। এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হচ্ছে ইংল্যান্ডে। তো সেটার দেখা দেখি ইউরোপে অন্যান্য অঞ্চলেও ফ্যাক্টরি মেশিন চলে এসেছে, যেমন ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, নেদারল্যান্ড, ওখানেও মেশিন চলে আসছে। তো ওখানেও মেশিন চলে আসছে। তো এখন যেটা এখানে যেটা ওরা বলছে যে ওখানে তো মেশিন চলে আসছে। হুম। তারপরে তোমার এখন ব্রিটেন, তাহলে এটা হচ্ছে ব্রিটেনের ফ্যাক্টরিটা, তাই না? এটা কিন্তু ইংল্যান্ডের ফ্যাক্টরি। তাহলে ইংল্যান্ডের ফ্যাক্টরিতে আমি যদি কাপড় বানাই, আমাকে কাঁচামাল কিনতে হবে না? তুলা আনতে হবে না? তুলা কিনতে হলে আমাকে আফ্রিকা থেকে আনতে হবে, নাই ইন্ডিয়া থেকে আনতে হবে। ঠিক আছে? তুলা কিনতে হলে, তো তুলা যখন কিনতে হবে, ইন্ডিয়াকেও আমার টাকা দিতে হবে, আফ্রিকাকেও টাকা দিতে হবে। তাহলে ইন্ডিয়ার আফ্রিকাকে টাকা না দিয়ে তাহলে আমরা ইয়েকে দখল করে নি না? পুরা ইন্ডিয়াকেই দখল করে নি। ইন্ডিয়াকে যদি দখল করে নিই আমরা, তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে দেখো। হুম। ইন্ডিয়াকে যদি দখল করে নিই, আমরা দেখতে পাচ্ছি এখানে তোমার ইন্ডিয়াকে দখল করে নিলে আমরা ওদের থেকে কাঁচামাল পাচ্ছি, যে কাঁচামালের ইংরেজি র মেটেরিয়ালস, সস্তা লেবার পাচ্ছি। এবং এই কাঁচামালটা নিয়ে ব্রিটেনের ফ্যাক্টরিতে আমি বানিয়ে আবার কোথায় বিক্রি করতে পারবো? আবার কিন্তু আমি ইন্ডিয়াতে বিক্রি করতে পারবো। ইজ দিস ক্লিয়ার? তাহলে আমি একটা মার্কেট পেয়ে যাচ্ছি না জিনিস জিনিস বিক্রি করার? হুম। তাহলে জিনিস বিক্রি করার একটা মার্কেট, রেডিমেড মার্কেট পেয়ে গেছি আমি। ওটা আমি আফ্রিকা যদি দখল করি আফ্রিকাতে আমি বিক্রি করব, ইন্ডিয়া যদি দখল করি ইন্ডিয়াতে বিক্রি করব। আর কাঁচা মালটা আমি নিব আফ্রিকা অথবা ইন্ডিয়া থেকে, যে জায়গাটা আমি দখল করেছি। আচ্ছা, সো দখল করার ইংরেজি মানে হচ্ছে কলোনাইজ। কলোনাইজ মানে দখল করা। কলোনাইজ মানে যে অঞ্চলের মানুষগুলাকে দখল করে, দখলকৃত এলাকার মানুষকে বলি কলোনাইজ। আর কলোনাইজার মানে যারা দেশ দখল করে, যেমন ব্রিটিশরা দেশ দখল করেছে, ব্রিটিশ হবে কলোনাইজার। আর কলোনি মানে হচ্ছে যেই জায়গাটাকে দখল করে সেই জায়গাটাকে কলোনি বলি। বাংলাদেশ যদি পাকিস্তানকে দখল করে তাহলে পাকিস্তানের কলোনি হবে না, বাংলাদেশের কলোনি হবে পাকিস্তান। ওকে, পাকিস্তান যদি বাংলাদেশকে দখল করে তাহলে পাকিস্তানের কলোনি হবে বাংলাদেশ। ওকে, তো ব্রিটিশরা মূলত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে দেশ দখল করা শুরু করে কেন? কারণ কাঁচামালের জন্য সস্তা লেবার, এবং এবং ইন্ডিয়াতে গিয়ে আবার আমি জিনিসটা বিক্রি করতে পারবো ব্রিটেনের ফ্যাক্টরিতে বানিয়ে। এবং ওদের আরেকটা উদ্দেশ্য ছিল, ওরা সিভিলাইজ করতে আসে। ওদের ওদের ধারণা, এখানে দেখো ওরা লিখেছে যে ব্রিটিশরা বলেছে যে আমরা আমরা ইন্ডিয়াকে দখল করতে আসছি কারণ ইন্ডিয়ান সভ্যতা অনেক পিছিয়ে আছে। ইন্ডিয়ানরা পড়াশোনায় ভালো না, আমরা হচ্ছে সাদা চামড়া, আমরা এগিয়ে আছি ইন্ডিয়ানদের কাছ থেকে, আমরা ইন্ডিয়াকে মডার্ন বানানোর জন্যই কিন্তু দখল করেছি।
কিন্তু আসলে ব্যাপারটা কি সেটা ছিল? আসলে তো ইন্ডিয়ার সম্পদ লুটপাট করতে চাচ্ছে, ইন্ডিয়াকে শোষণ করার জন্য ইউজ করতে চাচ্ছিল ইন্ডিয়ান সম্পদগুলা। এই জন্য তারা দখল করে। সো তাহলে ওরা এটা বলতো। আচ্ছা, ব্রিটেনের ফ্যাক্টরিতে বানিয়ে যখন ইন্ডিয়াতে যখন বিক্রি করে, তাহলে তাঁতির কাজগুলো ওরা হাতে কাজ করে না, তাঁতিরা ভিভার্স। তাঁতিকে আমরা ইংরেজিতে বলি ভিভার্স, ওরা হাতের কাজ করে। তাহলে হাতের কাজ যারা করে তাদের ক্ষতি হয়ে যায় না? কারণ তাদের জিনিসগুলো তো অনেক দামি জিনিস, আর মেশিনের তৈরি জিনিসগুলো সস্তা হয়। তাহলে তাঁতিরা তখন কাজ হারালো, আর ইন্ডিয়ান ইকোনমি বরবাদ করে দিল ব্রিটিশরা, পতন হয়ে গেল হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি। বুঝছো জিনিসটা সবাই? Yes, ma'am. ওকে, মুন্না আজিজ, তুমি বুঝতে পারছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে তোমার ইকোনমিটাকে রুইন করে দিল। তাঁতিরা কাজ হারালো, কাজ হারিয়ে ওরা গ্রামে গিয়ে চাষবাস করতে লাগলো, ওদের হাতে কাজ নাই। আচ্ছা, ব্রিটিশরা যখন তোমার ব্রিটেনের ফ্যাক্টরিতে জিনিস তৈরি করে ইন্ডিয়াতে বিক্রি করতো, ওদেরকে ইন্ডিয়াতে কোনো ট্যাক্স দিতে হতো না। কিন্তু তাঁতিরা যখন হাতের কাজ করে যখন বিদেশে যখন ওরা ব্যবসা করতে যেত, তখন ওদেরকে ইন্ডিয়াতে ট্যাক্স দিয়ে ওদের জিনিস পাঠাতে হতো। তখন ওদের উপর লোকসান হয়ে যায়, ওরা এটা সামলাতে পারে না। 1813 সালে ওরা ওদের ডোমেস্টিক মার্কেটও হারিয়ে ফেলেছে ইন্ডিয়া, এবং ফরেন মার্কেটও হারিয়ে ফেলেছে। হ্যান্ডিক্রাফট মানে হাতের কাজ। ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস লস্ট বোথ দ্য ডোমেস্টিক অ্যাজ ওয়েল এজ ফরেন মার্কেট। কারণ ইন্ডিয়ার হাতের তৈরি জিনিস ব্রিটিশের মেশিনের জিনিসের সাথে কম্পিট করতে পারছিল না। ওকে, অলরাইট। ওকে, সো এটা হলো এখানে। আচ্ছা, তারপরে যেটা দেখা যায়, ব্রিটিশরা শাসন করতো ইন্ডিয়াতে, তাই না? আচ্ছা, ব্রিটিশ শাসন কখন থেকে শুরু হয়? পলাশির যুদ্ধ থেকে শুরু হয়। পলাশির যুদ্ধ, যখন সিরাজউদ্দৌলাকে যেমন পরাজিত করে ব্রিটিশরা, তখন থেকেই ব্রিটিশ শাসন ইন্ডিয়াতে শুরু হয়। এবং তখন তোমার ব্রিটিশ আমলে পুরা ইন্ডিয়ার রাজধানী ছিল ক্যালকাটা। কলকাতা ছিল ইন্ডিয়ার রাজধানী। ওকে, কলকাতা ছিল ইন্ডিয়ার রাজধানী ব্রিটিশ আমলে, এবং কলকাতার মধ্যেই তোমার ব্রিটিশরা এখানে ওয়েস্টার্ন শিক্ষাগুলা নিয়ে আসে। ওখানে শিক্ষার তরক্কি হয়, আর্টের তরক্কি হয়, বাঙালি সমাজের ডেভেলপমেন্ট হয়। কারণ ব্রিটিশদের কাছ থেকে সমস্ত মডার্ন এডুকেশন গুলা ওখানে চলে যায়। ইংরাজি সাহিত্য, ইংরাজি সায়েন্স, ইংরাজি তোমার ফিলসফি, লিটারেচার সব ওখান থেকে শুরু এসে ওখানে তোমার সেন্টার অফ মডার্ন এডুকেশন হয়ে যায় ক্যালকাটা। ওকে, সো আচ্ছা, এখন আমরা দেখব ব্রিটিশরা আসার পরে তোমার এখানে ওরা কিন্তু আবার খ্রিস্টান বানানো, আর ওদের একটা উদ্দেশ্য থাকে, খ্রিস্টান বানানোর উদ্দেশ্য থাকে যে ওরা খ্রিস্টান বানিয়ে ছাড়বে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মিশনারি শব্দটা মানে কি, যেটা বুঝবে না সেটা বাংলায় লিখে নিতে পারো। মিশনারি শব্দ মানে হচ্ছে যারা এক দেশ থেকে আরেক দেশ যায় খ্রিস্টান ধর্ম প্রচার করতে। ঠিক আছে? তো ব্রিটিশরা যখন আমাদের অঞ্চলে শাসন করতে আসে, তখন অনেক মিশনারিরাও এখানে চলে আসে খ্রিস্টান বানানোর জন্য। এবং তারা দেখলো হিন্দু সমাজ অনেক পিছিয়ে আছে। কেন? কারণ হিন্দু সমাজ, ইয়েস, ডু ইউ হ্যাভ আ কোয়েশ্চেন? মিশনারিতে কি জাস্ট খ্রিস্টান ধর্মটাই হচ্ছে প্রচার করতে যায়, অন্য কোনো ধর্ম না? না, মিশনারিজরা খ্রিস্টান ধর্মই প্রচার করে। আর অন্য ধর্মের মানুষরা অন্য ধর্ম প্রচার করে, বৌদ্ধ, হিন্দু, মুসলমান। বাট মিশনারিজ বলতে আমরা বুঝাই যারা খ্রিস্টান ধর্মের প্রচার করে। ঠিক আছে? এক দেশ থেকে আরেক দেশ যায় খ্রিস্টান ধর্ম প্রচার করতে। ওকে, সো এটাই তোমার মানে হয় না, এক দেশ থেকে এক দেশ যায় খ্রিস্টান ধর্মটাকে প্রমোট করার জন্য। ঠিক আছে? সো তখন মিশনারিজরা যখন ইন্ডিয়াতে আসলো, ওরা এখানে দেখলো যে হিন্দু যে ধর্মের মধ্যে কিছু সিস্টেম আছে। যেমন তোমার হিন্দু ধর্মের মধ্যে কিছু প্রচার আছে, যেটা হচ্ছে তোমার বিধবাদেরকে, যদি জামাই মরে যায়, বিধবাদেরকেও জামাইয়ের সাথে জ্বালিয়ে দিবে, জিন্দা জ্বালিয়ে দিবে। ক্যান ইউ সি দ্যাট? বিধবাদেরকেও তোমার জ্বালিয়ে দিবে, জিন্দা জ্বালিয়ে দিবে এখানে। বিধবাদেরকে জিন্দা জ্বালিয়ে দেবে, সেটাকে আমরা বলি সাটি। SATI, সাটি, সতী। তারপর তখন ম্যাম, এটাকে প্রতিদাহ প্রথা বলে না? প্রতিগ্রাহক প্রথা বলতে পারে।
বলতে পারি এটাকে আমরা সাটি বলি, ঠিক আছে? যে হিন্দু এরকম তোমার বিধবাদের হয় না, বিধবাদেরকে জামাইয়ের সাথে এভাবে করে জ্বালিয়ে দেওয়া। ওকে, তারপরে যদি আমরা একটু এখানে খেয়াল করে দেখি, সেটা হচ্ছে তোমার ইন্ডিয়াতে এগুলো হচ্ছে ইন্ডিয়ান হিন্দু ধর্মের মধ্যে ছিল, ঠিক আছে? তো মিশনারি বলে এগুলো তো ইনহিউম্যান প্র্যাকটিস, এগুলো তো নারীদেরকে নির্যাতন করার মতো, ঠিক আছে? তারপরে আবার এখানে দেখে চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ হতো, ঠিক আছে? বাল্য বিবাহ এগুলো তোমার ঠিক ইনহিউম্যান প্র্যাকটিস, এগুলা হিন্দু ধর্মের মধ্যে। এগুলো কি? তারপরে ওদের ওখানে প্রচলন ছিল বিধবারা আবার দুইবার বিয়ে করতে পারবে না, ঠিক আছে? বিধবারা আর দুইবার বিয়ে করতে পারবে না। তারপর আরেকটা শব্দ যেটা এখানে সেটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ফিমেল ইনফ্যান্টিসাইড। ফিমেল ইনফ্যান্টিসাইড মানে হচ্ছে তোমার যখন এখনো মানে তোমার এই যে দেখো মেয়ে বাচ্চা যখন হয়, এটা লেখা আছে এখানে স্লাইডে, দেখো ফিমেল ইনফ্যান্টিসাইড মানে মেয়ে বাচ্চা যখন জন্মায় মেয়ে বাচ্চাকে মেরে ফেলো, ঠিক আছে? মেয়ে বাচ্চাকে মেরে ফেলার প্রচলন কিন্তু ইন্ডিয়াতে অনেক গ্রামে এখন এক্সিস্ট করে, অনেক অঞ্চলে এখন এক্সিস্ট করে। মেয়ে বাচ্চা হলে এটাকে মেরে ফেলো, ঠিক আছে? মেয়ে বাচ্চা হলে এটাকে মেরে ফেলো। অনেক জায়গা এখানে তোমার এটা এক্সিস্ট করে। তারপরে তোমার তো ব্রিটিশরা যখন আসে, ব্রিটিশরা বললো যে এগুলা তো খুবই ইনহিউম্যান প্র্যাকটিস, নারীদের উপর নির্যাতন হচ্ছে। তো ব্রিটিশরা আসার ফলে তাহলে এখন আমরা যেটা জানলাম তোমাদেরকে কিছুক্ষণ আগে আমরা যেটা বলছিলাম, সেটা হচ্ছে ব্রিটিশরা আসার ফলে নেগেটিভ সাইডটা কি ছিল? নেগেটিভ সাইড যে ইন্ডিয়ান ইকোনমিটাকে রুইন করে দিয়েছে, ঠিক আছে? তাঁতিদেরকে ধ্বংস করে দিয়েছে, তাঁতিদের অনেক লোকসান হয়ে গেছে। বাট পজিটিভ সাইড যেটা ছিল এখানে, পজিটিভ সাইড যেটা ছিল যে ব্রিটিশরা আসার পরে এই তোমার অমানবিক নিয়ম যেগুলো মেয়েদের উপর ছিল সেগুলা বন্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়। ওরা উৎসাহিত করে যে মেয়েদেরকে শিক্ষিত হওয়া উচিত, হ্যাঁ, তাহলে ইন্ডিয়ান সমাজ আগাবে। হ্যাঁ, তো তখন তোমার এখানে তোমার ফর এক্সাম্পল আমরা যদি দেখি এখানে এই যে এটা ব্যান করে দেয়, দ্য প্র্যাকটিস অফ সাটি ওয়াজ ব্যান। সতী যেটা প্র্যাকটিস ব্যান করে যায় 1829-এ। 1829-এ ব্যান করে দেয় লর্ড বেন্টিং। লর্ড বেন্টিং কে ছিল? গভর্নর জেনারেল। আচ্ছা, গভর্নর জেনারেল আমরা কাকে বলি? গভর্নর জেনারেল, তারপর তোমার ভাইসরয়, ভাইসরয়, তারপর হচ্ছে তোমার এই যে আমি লিখে দিচ্ছি, দাঁড়া এক সেকেন্ড। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি গভর্নর জেনারেল, তারপর ভাইসরয়, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর। হ্যাঁ, ব্রিটিশদের পক্ষ থেকে দেশ যারা শাসন করছে, ব্রিটিশদের পক্ষ থেকে তাদেরকে আমরা বলি গভর্নর জেনারেল, ঠিক আছে? যারা তোমার একটু লিখে নাও এটা, গভর্নর জেনারেল মানেটা কি? ব্রিটিশদের পক্ষ থেকে যারা দেশ শাসন করে তাদেরকে আমরা বলি গভর্নর জেনারেল। ওকে, তারপর তাদেরকে ভাইসরয় বলে, ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটর বলে। সো গভর্নর জেনারেল কিন্তু অনেক ছিল, যেমন ওয়ারেন হেস্টিংস, লর্ড বেন্টিং, হ্যাঁ, লর্ড কর্নওয়ালিস, লর্ড কার্জন, লর্ড মিন্টু, লর্ড মাউন্টব্যাটেন, এগুলো সব গভর্নর জেনারেল। এগুলো কিন্তু প্রায় অনেক, এগুলো চেঞ্জ হয় প্রতি বছরে, হয় এগুলো চেঞ্জ হয় গভর্নর জেনারেল গুলা। সো ওয়েল, একের সময় এক একটা গভর্নর জেনারেল, তো ব্রিটিশদের পক্ষ থেকে যখন রুল তাকে আমরা বলি গভর্নর জেনারেল। ওকে, অলরাইট। সো তারপরে সো এখানে দেখো সতী যেটা হিন্দু বিধবাদেরকে জ্বালিয়ে ফেলা ডামাই ডেড বডির সাথে, এটাকে বন্ধ করে দেওয়া হলো 1829-এ। তারপরে তোমার উইডো রিম্যারেজ, মানে বিধবার আবার বিয়ে করতে পারবে, এটাও আইনগতভাবে পারমিশন পেল 1856-এ। শ্রদ্ধা অ্যাক্ট ছিল, ওয়াজ পাসড ইন 1929, চাইল্ড ম্যারেজকে আটকানোর জন্য, চাইল্ড ম্যারেজ বন্ধ করো। তো এইটা চাইল্ড ম্যারেজ, তারপর থেকে এটা এটা বললো যে 14 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না, 18 বছরের নিচে ছেলেদেরকে বিয়ে দেওয়া যাবে না। চাইল্ড ম্যারেজ বন্ধ করে দিল। ওকে, এগুলো হচ্ছে পজিটিভ সাইড, ব্রিটিশ আসার ফলে পজিটিভ ইম্প্যাক্ট যা হয়েছে। ওকে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি। তারপরে আমরা একটু দেখতে পাচ্ছি যে ব্রিটিশরা আসার ফলে যেটা এখানে হয়েছে তোমার, আচ্ছা, ওকে, সো ওয়েল,
আচ্ছা, তারপর হয়েছে ব্রিটিশরা যখন এখানে আসলো, হ্যাঁ, ব্রিটেনে তোমার আন্দোলন হয়েছে, ঠিক আছে? এখানে তোমার যখন উদ্ভুত্থানের ব্রিটেনে তোমার অনেক আন্দোলন হয়েছে, অনেক বিপ্লব হয়েছে। ওই বিপ্লবের মধ্যে স্বাধীনতার চেতনাগুলো জেগে উঠেছিল, স্বাধীনতা, ইকুয়ালিটি, মানবাধিকার। সো ওগুলা তোমার ইউরোপে যখন হয়েছিল এই আন্দোলনগুলার যে আইডিয়াগুলা, স্বাধীনতার চেতনা, স্বাধীনতার আইডিয়া, মানব অধিকারের আইডিয়াগুলা, হিউম্যান রাইটসের আইডিয়াগুলা ব্রিটিশরাই কিন্তু ইন্ডিয়াতে নিয়ে আসে। দেখতে পাচ্ছো মুন্না আজিজ? জি ম্যাম। বুঝছো? তো ব্রিটিশরা যখন আসে, আমরা এখন ভালো সাইডটা পড়ছি, কিছুক্ষণ আগে খারাপ সাইড নিয়ে আলোচনা করছিলাম। ভালো সাইড গুলা হলো ওরা মেয়েদের অনেক জিনিসগুলো বন্ধ করে দেয়, হ্যাঁ, চাইল্ড বাল্য বিবাহ, বিধবার জন্য বিয়ে করতে পারে, সত্যি এগুলো বন্ধ করে দেয়। তারপর ওদের কাছ থেকে আইডিয়া গুলো আসে। লিবার্টি মানে স্বাধীনতা, যেটা বুঝবে না সেটা বাংলায় লিখে নাও, আজকাল গুগল সার্চ দিলে বাংলা মিনিং বের হয়ে যায়, তো সুতরাং পড়ার সময় বাংলাতে মিনিং গুলো লিখে নিবে। যেমন তোমার স্বাধীনতা, ইকুয়ালিটি, ফ্রিডম, হিউম্যান রাইটস, ওকে, মানব অধিকার, ওকে, এগুলো সব তোমার ব্রিটিশদের কাছ থেকে আসে। ওয়েস্টার্ন এডুকেশন তোমার brought by the British led to the emergence of Hindu intellectuals. তাহলে ওয়েস্টার্ন যে এডুকেশন, এই যে ওয়েস্টার্ন এডুকেশন যে আমরা পড়ছি, ওয়েস্টার্ন লিটারেচার, ওয়েস্টার্ন ফিলসফি, সাহিত্য, দর্শন, হিস্ট্রি, এগুলো সব তোমার ব্রিটিশরাই নিয়ে আসে ইন্ডিয়ার মধ্যে। আমাদের অঞ্চলে ব্রিটিশরাই নিয়ে আসে, যেটা থেকে জাগরণ হয়েছে হিন্দু ইন্টেলেকচুয়াল ক্লাস, হিন্দু বুদ্ধিজীবী। মুসলমান কিন্তু না, হিন্দু বুদ্ধিজীবীর জাগরণ হয়েছে। তখন কিন্তু মুসলমানরা ছিল আমাদের অঞ্চলে, বাট হিন্দুদের, তাহলে হিন্দু ইন্টেলেকচুয়াল তারা কি শিখলো ব্রিটিশদের কাছ থেকে? তারা শিখলো ন্যাশনালিজম অ্যান্ড রেশনালিজম। তাহলে মুন্না আজিজ, এটা তোমরা হ্যাঁ লিখে নাও যে রেশনালিজম মানে কি? ম্যাম আরেকবার একটু বলেন। এই যে সাইডটা পড়ো, আমি কি লিখছি, সাইডটা পড়ো। সাইডের মধ্যে একটা শব্দ আছে যে বাংলায়, আমরা তো এখন বেঙ্গলে, ঠিক আছে, আমরা এখন বেঙ্গলে যে ব্রিটিশ শাসন আমলটা পড়ছি, ব্রিটিশ শাসন আমলে ইন্ডিয়ায় বা আমাদের বাংলায় কিরকম ছিল এটা আমরা পড়ছি। তো ব্রিটিশদের কাছ থেকে হিন্দু বুদ্ধিজীবীরা শিখে রেশনালিজম। রেশনালিজম মানে বাংলায় লিখো যুক্তি দিয়ে চিন্তা করা। রেশনালিজম মানে বাংলায় হচ্ছে যুক্তি দিয়ে চিন্তা করা। লিখেছো এটা? তো এটাও এখানকার মানুষরা কার থেকে শিখে? ব্রিটিশদের কাছ থেকে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা শব্দ আছে তোমার ন্যাশনালিজম। ন্যাশনালিজম, তাহলে ন্যাশনালিজম মানেটা কি? ন্যাশনালিজম মানে হচ্ছে জাতীয়তাবাদী। আচ্ছা, ন্যাশনালিজম মানে হচ্ছে, চলো আমরা একটু পড়ি এটা। জাতীয়তাবাদীটা আমরা ইয়েতে পেয়েছি। ইন্ডিয়ান জাতীয়তাবাদী মানে হচ্ছে, তুমি দেখো এখন বাংলাদেশে যখন পহেলা বৈশাখ হয়, তখন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই এক হয়ে যায় না পহেলা বৈশাখে? সবাইকে আমাদের মধ্যে কমন জিনিসটা সবাইকে এক করে দেয় না? বুঝছো মুন্না আজিজ? হ্যাঁ, তেমনি তোমার জাতীয়তাবাদী। তাহলে আমাদের যে বাংলাদেশের ইতিহাস, আমরা ইতিহাসটা আমাদের সবার না? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবার। আমাদের যে একটা কমন হিস্ট্রি আছে, সেই হিস্ট্রিটাই আমাদের প্রত্যেকটা ধর্মের মানুষকে এক করে দিচ্ছে, তাই না? আমরা প্রত্যেকেই গর্ব ফিল করি বাংলাদেশী হিসাবে, যে বাংলাদেশ আমাদের দেশ, বাংলাদেশের একটা রিচ হেরিটেজ আছে, কালচার আছে, একটা রিচ হিস্ট্রি আছে বাংলাদেশে। বুঝতে পারছো? এবং এই হিস্ট্রিটার ভিত্তিতেই বিভিন্ন ধর্মের মানুষরা গর্ব ফিল করছে এবং সবাই এক হয়ে যাচ্ছে, সেটাকেই বলে জাতীয়তাবাদী। আর ইন্ডিয়ান ন্যাশনালিজম মানে হচ্ছে ইন্ডিয়ার হিস্ট্রি বিভিন্ন ধর্মের মানুষকে এক করে দিচ্ছে, আর সবাই খুবই গর্ব ফিল করছে নিজেদের ইতিহাস, নিজেদের দেশ নিয়ে। জিনিসটাকে বুঝছো জাতীয়তাবাদী মানে কি? Yes, ma'am. ওকে, আর মুন্না আজিজ বুঝছো জাতীয়তাবাদী মানে কি? ইয়েস ম্যাম। বুঝছো জাতীয়তাবাদী মানে হচ্ছে আমাদেরকে আমাদের ইতিহাসটাই প্রত্যেকটা ধর্মের মানুষকে এক করে দিবে, কারণ ইতিহাসটা কমন জিনিস প্রত্যেকটা ধর্মের মানুষের। এই দেশটা আমাদের সবার, ইন্ডিয়া দেশটা সবার।
হিন্দু মুসলিম খ্রিস্টান বলে না, হিন্দু মুসলিম খ্রিস্টানদেরই দেশ, এবং সবাইকে এক করছে ওদের ইতিহাস, যেটা নিয়ে ওরা গর্বিত কিন্তু, সেটাই হচ্ছে জাতীয়তাবাদী। আর ন্যাশনালিজম মানে কি মুন্না আজিজ? ন্যাশনালিজম মানে কি? মুন্না আজিজ, তুমি আছো? মুন্না আজিজ, যদি না শুনো তখন ক্ষতিটা তখন তোমারই হবে। ন্যাশনালিজম মানে যুক্তি দিয়ে চিন্তা করা। তাহলে এই কনসেপ্ট গুলো ব্রিটিশদের কাছ থেকে আসে। আচ্ছা, তারপরে চলো, ব্রিটিশরা যখন বাংলায় আসে শাসন করতে, তখন তোমার যেটা হয় যে বেঙ্গল রেনেসাঁস, রামমোহন রয় ব্রাহ্ম সমাজ 1800 সাল থেকে 1900 পর্যন্ত বেঙ্গল রেনেসাঁস জাগরণ হয়। হিন্দু ইন্টেলেকচুয়াল যারা বুদ্ধিজীবী, তারা এই সমস্ত জ্ঞানগুলা পায় ব্রিটিশদের কাছ থেকে। তো ব্রিটিশদের কাছ থেকে যখন জ্ঞানগুলা পায়, ওরা বলে আমাদের ইন্ডিয়ান ধর্ম, ইন্ডিয়ান সমাজকে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, পরিবর্তন করতে হবে ইন্ডিয়ান ধর্ম আর ইন্ডিয়ান সমাজকে। তো ওইটা থেকে শুরু হয়ে যায় বেঙ্গল রেনেসাঁস। বেঙ্গল রেনেসাঁস শুরু হয়ে যায়। ওকে, বেঙ্গল রেনেসাঁস শুরু হয়ে যায়। রামমোহন রয়, সে একজন সোশ্যাল রিফর্মার, সমাজে পরিবর্তন আনতে যাচ্ছে। ঠিক আছে, যারা পরিবর্তন আনতে চায় সেটাকে বলি রিফর্ম করা, REFORM, রিফর্ম। তাহলে রামমোহন রয় একজন হিন্দু বুদ্ধিজীবী ছিল, একজন লেখক ছিল, একজন রিফর্মার ছিল, সোশ্যাল রিফর্মার, সমাজকে নতুন করে সে রিফর্ম করতে যাচ্ছে। সো রামমোহন রয় একটা নতুন ধর্ম নিয়ে আসে, এটাই হচ্ছে রামমোহন রয়। রামমোহন রয় একটা নতুন ধর্ম নিয়ে আসে, সেটার নাম হচ্ছে ব্রাহ্ম সমাজ। ব্রাহ্ম সমাজ একটা নতুন ধর্ম। ওকে, তাহলে ব্রাহ্ম সমাজে রামমোহন রয় করে কি? তোমার রামমোহন রয় তোমার কোরআন শরীফ পড়েছে, রামমোহন রয় বাইবেল পড়েছে, এবং কোরআন আর বাইবেলের যুক্তি দিয়ে যে জিনিসগুলো লেখা আছে সেই জিনিসগুলো সে নিয়েছে। ওকে, ও বলেছে কুসংস্কার আমাদের কোনো কাজে লাগবে না, কুসংস্কার বলো চমৎকার, এগুলো কোনো ভিত্তি, এগুলো কোনো ভিত্তি নেই, এগুলোকে বাদ দিয়ে দাও। যেগুলো আমরা প্রমাণ করতে পারবো সেই জিনিসগুলো নাও, যেগুলো আমাদের ধারণার উপর নির্ভরশীল সেগুলো বাদ দিয়ে দাও, কারণ সেগুলো তো প্রমাণ করা যাবে না। সো তাহলে ব্রাহ্ম সমাজ হয় রামমোহন রায় নতুন একটা ধর্ম। রামমোহন রায় বলল হিন্দু ধর্মে যে এতগুলো মূর্তি পূজা করে, আমরা এতগুলো মূর্তি পূজা করবে না, ওরা শুধু একটা মূর্তি পূজা করবে। ঠিক আছে, সো একটা মূর্তি পূজা করবে। তারপর তোমার এখানে যেটা দেখা যায় যে একটা কোশ্চেন ছিল। বলো ম্যাম, ব্রাহ্ম সমাজটা কি একটা রিফর্ম মুভমেন্ট নাকি এটা একটা রিলিজিয়ন? এটা একটা রিলিজিয়নও, এটা হিন্দু ধর্মের একটা অংশ। হ্যাঁ, এটা নতুন একটা ধর্ম যেটা তোমার বানিয়েছে রামমোহন রয়, বুঝছো? ওকে ম্যাম। আর তারপর এটা একটা রিলিজিয়াস রিফর্ম মুভমেন্টও। হিন্দু রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট মানে হিন্দু ধর্মটাকে আমি একটু পুনর্গঠন করতে চাচ্ছি। হ্যাঁ, নতুন করে রিফর্ম করা, নতুন করে পুনর্গঠন করা। আমি নতুন করে, তো এটা একটা তোমার এটা রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, হিন্দু রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট, ব্রাহ্ম সমাজ। সো তাহলে এখন ব্রাহ্ম সমাজে আমরা দেখতে পাচ্ছি এটা ব্রাহ্মণ রয়ের নতুন ধর্ম, অল দ্যাট, যাই হোক। সো রামমোহন রয় তোমার আন্দোলন করেছে কিসের বিরুদ্ধে? সাতির বিরুদ্ধে। হিন্দুদের বউদেরকে যে জ্বালিয়ে ফেলছে, জিন্দা জ্বালিয়ে দিচ্ছে, ওটার বিরুদ্ধে আন্দোলন করেছে রামমোহন রয়। হ্যাঁ, বিধবার জন্য আবার বিয়ে করতে পারে সেটার জন্য সে আন্দোলন করেছে রামমোহন রয়। চাইল্ড ম্যারেজ, এগুলোতে সব আন্দোলন করেছে রামমোহন রয়। ওকে, সো জ্বালিয়ে ফেলা, চাইল্ড ম্যারেজ, উমেন্স এডুকেশন সাপোর্ট করেছে। এবং রামমোহন রায় বলেছে যে ইন্ডিয়ান সভ্যতা আগাতে পারবে যদি মেয়েদের যদি বুদ্ধির ডেভেলপমেন্ট হয়, সামাজিক ডেভেলপমেন্ট হয়, এই জন্যই মানে তোমার ইন্ডিয়ান সভ্যতা আগাতে পারবে। ওকে, তাহলে সবাই কি ক্লিয়ার আমি যেটা বললাম? মুন্না আজিজ, তুমি ক্লিয়ার? জি ম্যাম। ওকে, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা একটু এখানে যাই। ফর এক্সাম্পল তোমাদেরকে জানতে হবে আচ্ছা, পাবলিক স্ফিয়ার মানে
ওকে, সবাই একটু লিখে নাও। পাবলিক স্ফিয়ার মানে কি? পাবলিক স্ফিয়ার মানে পুরুষদের জগৎ, যেটা বাইরের জগৎ। প্রাইভেট স্ফিয়ার মানে মহিলাদের জগৎ, মহিলাদের। পুরুষরা বলতে চায় মহিলা কোনো ক্যারিয়ার করবে না, লেখাপড়া এত দরকার নেই, মহিলা ঘরের ভিতরে ছেলে মানুষ করবে, প্লেট বাসন ধুবে, ঘরোয়া কাজ করবে। এটা হচ্ছে মেয়েদের স্পেস, প্রাইভেট স্ফিয়ার, ঘরের ভিতরের অংশটা। আর বাইরের জগৎটা হচ্ছে পুরুষদের, ওরা রাজনীতি করবে, যুদ্ধ করবে, অফিস আদালত সবকিছু তাদের জগৎ, এখানে মেয়েরা কোনো এন্ট্রি পাবে না। এবং সেই নিয়ম কানুন গুলা করেছে পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষরাই নিয়মগুলা করেছে। হ্যাঁ, যে মেয়েরা দুর্বল, মেয়েদের সেই যোগ্যতা নেই, মেয়েরা ভিতরে থেকে ডোমেস্টিক কাজ করবে, ছেলেরা বাইরের কাজ করবে। সো ওয়েল, তাহলে পেট্রিয়ার্কি মানে লিখে নাও মেল ডমিনেটেড সোসাইটি। তাহলে সবাই লিখেছে এগুলা? চ্যাট বক্সে যে লেখা আছে, চ্যাট বক্সে এগুলো লিখেছো? ইয়েস ম্যাম। ওকে, আচ্ছা। তাহলে মুন্না আজিজ, তুমি কি ক্লিয়ার আমি যা যা বললাম? জি ম্যাম, আর আমি বাইরে তো আমি ওটা নোট করে রেখেছি ফোনে, কিন্তু লিখতে পারতেছি না। আমি সব নোট করে রেখেছি ম্যাম। নোট করে রাখলে তো হবে না, না লিখলে বুঝবা না। ম্যাম বাসায় আচ্ছা, গিয়ে সব লিখে রাখবো, সমস্যা নেই। হ্যাঁ, আমাকে ক্লাসে বলতে হবে, না হলে ভালো নাম্বার পাবা না পরীক্ষায়। হ্যাঁ, আচ্ছা, এটা একটু সবাই লিখো না। লিখো এটা, ফিমেল এডুকেশন 19th সেঞ্চুরি বেঙ্গল। এটা লিখে নাও তো, লিখা হয়ে গেলে আমাকে বলো। তোমাদের লিখা হয়ে গেলে আমাকে বলো।
সবার লেখা হয়েছে? লেখা হয়েছে? হাই। সবার হওয়ার কথা তখন। হ্যাঁ হ্যাঁ, সবারই হয়ে গেছে মনে হয়। সবার হয়ে গেছে? আচ্ছা নো ম্যাম। আচ্ছা ম্যাম আচ্ছা আরেকটু আচ্ছা ফাইন, একটু লিখে দাও, আমি বলছি। আচ্ছা হয়ে গেলে আমাকে বলো। হয়ে গেছে? ইয়েস ম্যাম ওকে, সো ওয়েল, তাহলে চলো আমরা একটু দেখি। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম ব্রিটিশরা আসার পরে তোমার ওরা কি কি পরিবর্তন আনে। ওরা বিধবাদেরকে জ্বালিয়ে দেওয়া বন্ধ করে, বাল্য বিবাহ বন্ধ করে, বিধবারা যেন আবার বিয়ে করতে পারে সেটার প্রচলন শুরু করে, ফিমেল এডুকেশনটাকে প্রমোট করতে চায়, নারীদের শিক্ষিত হওয়া উচিত, এবং ফিমেল ইনফ্যান্টিসাইডটাকে বন্ধ করে। ঠিক আছে, যে ছোট বাচ্চা যখন এখনো মেয়ে বাচ্চা জন্মায় এখনো মেরে ফেলা হয়, এগুলাকে বন্ধ করে ব্রিটিশরা। সো তখনকার দিনে মেয়েদের যেটা ছিল, হ্যাঁ, তখনকার দিনে কিন্তু মেয়েদের এত বেশি স্কুল টুল ছিল না। ঠিক আছে, অল্প হাতে গোনা স্কুল ছিল। আর যারা অনেক বড় লোক মেয়ে, তাদেরকে প্রাইভেট টিউটর এসে বাসার মধ্যে শিখাতো, বুঝছো? প্রাইভেট টিউটর বাসার মধ্যে শিখাতো। আর ওরা একটু তোমার মেল গেজ মানে তাকানো, মেল তো মানে পুরুষ। হুম, তোমার ওই মেল গেজ থেকে ওদেরকে সবসময় মানে ওরা এত বেশি এক্সপোজ ছিল না মেল গেজের থেকে। হুম, সো এখানে যদি আমরা দেখি the social reformers of the Bengal Renaissance, হ্যাঁ, social reformers of the Bengal Renaissance, social reformers মানে কি? রিফর্ম করা মানে পুনর্গঠন করা, তাই না? তাহলে সোশ্যাল মানে সমাজকে পুনর্গঠন করা। তাহলে এই বেঙ্গল রেনেসান্সের মানুষরা কে কে আমরা পড়েছিলাম? রামমোহন রয় ছিল। ওকে, রামমোহন রয় ছিল যে স্বাতীর বিরুদ্ধে আন্দোলন করেছে। তারপর তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম শুনেছো? হুম, ইয়েস ম্যাম রাইট, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও কিন্তু আন্দোলন করেছে তোমার উইডো রিম্যারেজ যেন করতে পারে, চাইল্ড ম্যারেজের বিপক্ষে, হ্যাঁ, সাথী বিপক্ষে, এরা কিন্তু আন্দোলন করেছে। এখানে সোশ্যাল বেঙ্গল রেনেসার বুদ্ধিজীবীরা আন্দোলন করেছে। এবং বেঙ্গল রেনেসার বুদ্ধিজীবীরা তোমার মেয়েদের এডুকেশনটাকে প্রমোট করেছে। হ্যাঁ, যে আরো মেয়েদেরকে শিক্ষিত হওয়া উচিত, মেয়েদের স্কুল থাকা উচিত। হ্যাঁ, অনেকগুলো স্কুল করা হয় না, বেঙ্গল রেনেসার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বেঙ্গল রেনেসার যারা তোমার সোশ্যাল রিফর্মার্স ছিল। সো ব্রাহ্ম সমাজ, যেটা ব্রাহ্ম সমাজ একটা তোমার হিন্দু রিলিজিয়াস রিফর্ম মুভমেন্ট না, ব্রাহ্ম সমাজ, এটা হচ্ছে হিন্দু ধর্মকে নতুন করে পুনর্গঠন করার যে একটা আন্দোলন, সেটা হচ্ছে ব্রাহ্ম সমাজ। এবং ব্রাহ্ম সমাজটাই কিন্তু বেঙ্গল রেনেসার একটা অংশ। হ্যাঁ, বেঙ্গল রেনেসার একটা অংশ। সো ব্রাহ্ম সমাজও তোমার মেয়েদের এডুকেশনটাকে জন্য আন্দোলন করেছে, বেঙ্গল ব্রাহ্ম সমাজ। সো মেয়েরা যত বেশি তোমার শিক্ষিত হচ্ছিল, তখন তারা জানতে পারলো, আরে বাবা, আমাকে তো আমাদেরকে তো ছেলেদের মতো সমান সুযোগ সুবিধা দেওয়া হয় নাই। তখন তাদের মনে খটকা লাগলো এবং তারা ডিমান্ড করা শুরু করলো জেন্ডার ইকুয়ালিটি, যে আমরা পুরুষ নারী সমান অধিকার চাই, আমরা পুরুষতান্ত্রিক সমাজের রেস্ট্রিকশন থেকে আমরা বের হয়ে যেতে চাই।
বুঝতে পারছো? আমরা বের হয়ে যেতে চাইছি, এই জিনিসগুলো এখানে ছিল। সো তখন তোমার কেশব চন্দ্র সেন বলে এক ভদ্রলোক, কেশব চন্দ্র সেনও হচ্ছে তোমার একটা, এই যে এখানে কেশব চন্দ্র সেন যদি আমরা দেখি, কেশব চন্দ্র সেনও হচ্ছে একটা বেঙ্গল রেনেজার সোশ্যাল রিফর্মার, বেঙ্গল রেনেজা, ঠিক আছে? বেঙ্গল রেনেজার সোশ্যাল রিফর্মার, সেও একটা বামবাধানী সভা তোমার চালাতো, যেখানে তোমার মেয়েদের এডুকেশনের কথা বলা হতো, হাউস ওয়াইফদেরকে এডুকেট করার কথা বলা হতো, এবং ওদের জন্য জার্নাল এবং বইটই পাবলিশ করা হতো, যেগুলো মেয়েরা পড়লে এগুলো উপকৃত হবে। তারপরে তোমার একটা পত্রিকা বের করা হতো, সেটার নাম হচ্ছে তোমার বামা বধনী পত্রিকা। উমেশ চন্দ্র দত্তা এটা চিফ এডিটর ছিল, উমেশ চন্দ্র দত্তা, সে পাবলিশ করা শুরু করলো বামা বধনী পত্রিকা, যেখানে মেয়েদের উপর যে নির্যাতন হচ্ছে, মেয়েদের উপর যে ডিসক্রিমিনেশন হচ্ছে, পুরুষ নারী যে বৈষম্য, এগুলো নিয়ে এই পত্রিকার মধ্যে লেখা হতো, মেয়েদের কন্ডিশন গুলা নিয়ে লেখা হতো, ঠিক আছে? এবং এগুলো বৈষম্যর বিরুদ্ধে এরা খুবই এটা নিয়ে কথা বলেছে না। এটা মেয়েদের উপর অনেক প্রভাব ফেলে, কারণ মেয়েরা তখন সচেতন হয়ে যায় বৈষম্যর ব্যাপারে, এবং তারা সমান অধিকার হয় না পাওয়ার জন্য লড়াই করার জন্য শুরু করে। আচ্ছা, সো ওয়েল, আমরা সবাই জানি যে মেয়েদের এডুকেশনের পিছনে, মেয়েরা যেন আরো শিক্ষিত হয়, এটার পিছনে ছিল তোমার বেঙ্গল রেনেজার মানুষ, সোশ্যাল রিফর্মার, যেমন রামমোহন রয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কেশবচন্দ্র সেন, সোশ্যাল রিফর্মাররা কিন্তু এটার পিছনে ছিল, তাই না? যে মেয়েদের এডুকেটেড হওয়া উচিত। হ্যাঁ, ওরাই কিন্তু সাতির বিরুদ্ধে আন্দোলন করেছে, ওরাই কিন্তু বাল্য বিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছে। হ্যাঁ, মেয়েদের অবস্থাগুলোকে ইমপ্রুভ করতে হবে। কিন্তু তোমার কি মনে হয় ছেলেদের পুরুষতান্ত্রিক সমাজ বলেছে মেয়েরা ছেলেদের মতো অফিস করতে পারবে না, ক্যারিয়ার ট্রেনিং করার দরকার নেই, মেয়েরা শুধু ঘরের ভিতরে কাজ করবে, বাসন পেয়ালা মাজবে, ছেলে মেয়েদের মানুষ করবে? কিন্তু তোমার ছেলেরা, মানে বেঙ্গল রেনেজার যে সোশ্যাল রিফর্মার, ওরা চেয়েছে মেয়েরা শিক্ষিত হোক, কিন্তু শিক্ষিত হয়ে ওরা যেন একটা ভালো স্ত্রী হতে পারে, ভালো একটা মা হতে পারে। হ্যাঁ, কিন্তু শিক্ষিত হয়ে ছেলেদের মতো ক্যারিয়ার করবে, সেটা কিন্তু ছেলেরা কোনো সময় চায় নাই, যেটা পুরুষদের শক্তিকে নাড়া দিয়ে দিবে। বুঝছো জিনিসটা? কিছু 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 ছেলে আছে দেখবা যে ওরা বিয়ে করতে চায়, আবার আমার থেকে বেশি জানুক আমি চাই না। হ্যাঁ, কিছু কিছু ছেলে আছে, এত জানলে আমার ইগোতে লাগে, ওকে, এত বেশি জানার দরকার নেই, লেখাপড়ার দরকার নেই। কিছু কিছু ছেলে আছে ওরা চায় না, ওরা চায় ছেলেরা মেয়েরা ঘরের ভিতর থাকবে, এত তোমার ছেলে মেয়ে মানুষ করবে। সো এখানে তোমার যেটা হয়েছে, ওরা যদিও তোমার মেয়েদের এডুকেশন নিয়ে আন্দোলন করেছে, মেয়েদের সাথে নিয়ে আন্দোলন করেছে, কিন্তু ওরা চায় নাই ছেলেদের সমান সুযোগ সুবিধা যেন মেয়েরা পায়। ওরা চেয়েছে মেয়েরা যেন ভালো একটা মা হয়, ভালো একটা বউ হয়। হ্যাঁ, পরিবারের মধ্যে ওরা মেয়েদের ট্রেডিশনাল কোয়ালিটিস গুলাকে ইম্পর্টেন্স দিয়েছে। সো ইজ দিস ক্লিয়ার আমি যেগুলো বললাম? জি ম্যাম। ক্লিয়ার জিনিসটা? কারো কোন জুবাইর জাকির তীব্র আছো, হুমায়রা ইয়াসমিন হাবিবা? জি ম্যাম। বুঝতে পারছো জিনিসটা? ছেলেরা যদিও তোমার মেয়েদের শিক্ষার জন্য, সাথীর জন্য আন্দোলন করেছে, কিন্তু ওরা চাই নাই যে ছেলেদের লেভেলের জন্য মেয়েরা চলে আসে, বুঝছো? ওরা চাইছে ওরা যেন ভালো শিক্ষিত হয়ে ভালো মা হয়, ভালো বউ হয়, বাট ছেলেদের মতো যেন ক্যারিয়ার না করে। আমার বরাবর আসার দরকার নেই, আমার ভিতরে নিচু থাকো, ওকে? সো ওয়েল, তাহলে আমরা যে একটু লিখে নিয়ে যা, ছেলেরা এটা প্রেফার করতো, ওরা ওদের ডোমেস্টিক রোল গুলা করবে। তাহলে এটা একটু আমরা লিখে নিই, লেখা হয়ে গেলে আমাকে বলো।
সবার হয়ে গেলে আমাকে বলো, ঠিক আছে? জি ম্যাম, আরেকটু আছে। হয়ে গেলে বলো, ঠিক আছে? ম্যাম এটা কি এই টাইটেলের আন্ডারেই পড়বে? এই টাইটেলের আন্ডারেই পড়বে, হ্যাঁ। মানে ছেলেরা যদিও তোমার আন্দোলন করেছে মেয়েদের শিক্ষার জন্য, সাথীর জন্য, সোশ্যাল রিফর্মাররা, রামমোহন রয়রা, হ্যাঁ, কিন্তু ওরা চায় নাই যে পুরুষ নারী সমান অধিকার মেয়েরা পাক। ওরা চেয়েছে শিক্ষিত হয়ে একটা মেয়ে যেন ভালো মা হয় আর ভালো স্ত্রী হতে পারে, পুরুষদের মতো যেন সমান অধিকার না পায়। হয়েছে তোমাদের লেখাটা? Yes, ma'am. Yes, Okay. ma'am. ওকে, গ্রেট। সো এগুলা আমাদের একটু বুঝে নিতে হবে, গল্পের মতো বুঝলেই তো আমাদের মাথায় ঢুকে যাচ্ছে, ঠিক আছে? বাট যার হয়তো স্পেলিং মিস্টেকটা কম, যার ইংরেজিটা একটু ভালো শিখে অনুদের তুলনায় একটু ভালো নাম্বার পাবে না? না ম্যাম। না ম্যাম, কেন? তোমার থেকে যে একটু ভালো লিখবে, তার স্পেলিং মিস্টেক কম, তোমার থেকে একটু ভালো নাম্বার সে পাবে না? ম্যাম ওর হয়তো ওই দিনটা ভালো গেছে। এটা কোনো কথা বললা? ওর হয়তো এই দিনটা ভালো গেছে, এটা কোন কথা? ম্যাম স্পেলিং মিস্টেক হয়ে মার্ক না কাটলে ভালো। না না, প্রত্যেকটা স্পেলিং মিস্টেকের জন্য মার্ক কাটা যাবে না, বুঝছো? কিন্তু তুলনামূলকভাবে যদি তোমার যদি বেশি হয় কারো, তাহলে তোমার থেকে সে একটু কম নাম্বার পাবে না? আচ্ছা ম্যাম, দিয়েন, সমস্যা নেই। হ্যাঁ, সবাই তো। আচ্ছা, নাফিসা সুলতান, আর ইউ দেয়ার নাফিসা? Yes, ma'am. ইয়েস। আচ্ছা, এখানে পরীক্ষায় কিরকম প্রশ্ন আসবে সেটার ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে। পরীক্ষায় কিন্তু আমি যা স্লাইডে দিয়েছি ওটা থেকে প্রশ্ন আসবে, আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ। Yes, ma'am. আমি আসলে জিজ্ঞেস করেছিলাম কারণ আপনি তো ইজিলি বুঝিয়ে দিয়েছেন। এখন এটাকে ডেসক্রিপটিভ ভাবে লিখবো নাকি আপনি যতটুকু বলেছেন? আমি যতটুকু পড়েছি অতটুকু লিখলেই হবে। এই যে স্লাইডের মধ্যে যতটুকু আছে ওগুলো বললেই হবে। ওকে ম্যাম, এটার জন্য ওইটাই, বাড়তি পড়তে হবে না, বুঝছো সবাই তোমরা? আমি তোমাদেরকে স্লাইড যেগুলো দিয়েছি ওই স্লাইডগুলো যেগুলো লিখে দিয়েছি ওই স্লাইডগুলো লিখলেই হবে ওরকম করে, বুঝছো? ওকে ম্যাম, মানে আপনি চ্যাট বক্সে যেগুলো দিয়েছিলেন ওগুলাই। চ্যাট বক্সে আমি সহজ করে দিয়েছি অফ কোর্স, হ্যাঁ। আর স্লাইডের মধ্যে ধরো সময়ের একটু ডিটেইলস আছে, সো স্লাইডগুলো চ্যাট বক্স আর স্লাইড দুইটা মিলে পড়লে তোমাদের জন্য সহজ হয়ে যাবে।
ওকে? ওকে ম্যাম, এখন লেখাটা কি আপনি যতটুকু বলেছেন ততটুকুই নাকি স্লাইড থেকে এক্সট্রা কিছু দিতে হবে? স্লাইড থেকে এক্সট্রা কিছু দাও। আচ্ছা ম্যাম, ঠিক আছে। বুঝছো? এক্সট্রা এক্সট্রা মানে ঘটনাটাকে ওভাবে করে দিতে হবে, হয়তো 1-2 লাইন স্লাইড থেকে হয় না, একটু বাড়ায় দিলা আর কি। জি ম্যাম, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, আচ্ছা আচ্ছা। তারপরে তোমার এখানে যেটা হচ্ছে তোমার আচ্ছা, তো মেয়েদেরকে ডোমেস্টিক রোলটা পছন্দ করতো ছেলেরা, তাই না? সমানাধিকার দিতে চায় না ছেলেরা, নাও। আচ্ছা, তারপরে তোমার যেটা হয়েছে এখানে, আচ্ছা আমরা সবাই জানি ব্রিটিশরাই কিন্তু এই ইমেজটা ক্রিয়েট করেছে, ব্রিটিশরা। ব্রিটিশরা ইমেজটা ক্রিয়েট করেছে যে যে ইন্ডিয়ান সভ্যতা, ইন্ডিয়ানরা সিভিলাইজড না, ইন্ডিয়ানরা আনসিভিলাইজড। ওকে, এই কনসেপ্টটা ব্রিটিশরা ক্রিয়েট করেছে। সো ওরা কিন্তু তোমার এই ব্রিটিশ আমলে ইন্ডিয়াতে অনেক ইউরোপ থেকে আর্টিস্টরা এসেছে চাকরির খোঁজে, এবং আর্টিস্ট গুলাকে দিয়ে তারা এই ধরনের পেইন্টিং করাতো, ঠিক আছে? যে ব্রিটিশদের জীবনযাপন গুলা কেমন ছিল সব এই পেইন্টিং গুলা করাতো। এই পেইন্টিং করাতো, প্রচুর পরিমাণ তোমার হয় না ওদের ইনকাম হতো আর্টিস্টদের। সো ওয়েল, আমরা যদি একটু দেখি এখানে, তোমরা যদি একটু খেয়াল করে দেখো এখানে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ফর এক্সাম্পল তোমার ইয়েতে কিভাবে দেখানো হয়েছে ইয়েকে, কিভাবে দেখানো হয়েছে তোমার ইন্ডিয়ানদের, যদি একটু খেয়াল করে দেখতে পাও। ওরা ওদেরকে কিন্তু সার্ভেন্টস এর মতো লাগছে, কিন্তু সি দ্যাট ওরা ব্রিটিশদেরকে সার্ভ করছে, ব্রিটিশ একদম পশ তোমার কাপড় চোপড় পরে ওদেরকে এলিগেন্ট লাগছে, অনেক সুপিরিয়র লাগছে, আর ইন্ডিয়ানদেরকে দেখো সার্ভেন্টের মতো লাগছে। হ্যাঁ, এরকম করে ওরা ছবি আঁকতো দেখানোর জন্য যে আমরা হচ্ছে জাতিগতভাবে অনেক উপরে আর ইন্ডিয়ানরা নিচে, এই জন্য আমরা ওদেরকে সভ্য করতে আসছি এখানে। সো আমরা যদি এখানে ফর এক্সাম্পল দেখি, সো ওরা এই ধরনের পেইন্টিং গুলো তখন করতো। ফর এক্সাম্পল ইউনো গুলা করতো। আমরা যদি একটু এখানে দেখি ফর এক্সাম্পল তোমার Okay, so we can, let's have a look at these paintings. আমরা যদি এই ছবিগুলোকে এখানে দেখি, ফর এক্সাম্পল আমরা যদি ছবি দেখি এখানে, এই ছবিগুলো করেছে দেখো ব্রিটিশরা। হ্যাঁ, ব্রিটিশ আর্টিস্টদেরকে দিয়ে ওরা সবসময় দেখাতেছে দেখো আমরা ইন্ডিয়াকে মডার্ন করেছি, আমরা ইউরোপিয়ান স্টাইল গুলা ক্যালকাটার আর্কিটেকচারে নিয়ে আসছি, আমরা কিন্তু ক্যালকাটাকে আধুনিক করে ফেলেছি, দেখতে পাচ্ছ আমরা কত উপকার করে দিয়েছি। সেই পেইন্টিং গুলা মানুষের মনে একটা প্রভাব সৃষ্টি করছে না, যে ব্রিটিশরা আসলেই তো আমাদেরকে মডার্ন করে দিছে, কলকাতাকে মডার্ন করে দিছে, কারণ আমরা ইউরোপিয়ান আর্কিটেকচারের প্রভাবগুলো আমরা এই আর্কিটেকচারে নিয়ে আসছি। এরকম দেখাতো ওরা। তো তারপর তোমার ধরো এরকম দেখাতো, এই যে এই ছবিগুলা দেখো, ছবিগুলো আনতো যে একদম দূরে যদি দেখি আমরা ইউরোপিয়ান আর্কিটেকচার ইনফ্লুয়েন্স কিভাবে ব্রিটিশরা মডার্ন করেছে। তারপর দেখো এখানে দেখো মাটির মধ্যে বসে আছে ইন্ডিয়ানরা, সোফায় বসে আছে ব্রিটিশরা, ইন্ডিয়ানদেরকে সার্ভেন্টস এর মতো লাগছে, সবসময় এভাবেই দেখিয়েছে যে ইন্ডিয়ানরা আনসিভিলাইজ, ইন্ডিয়ানরা অনেক পিছিয়ে আছে, আমরা অনেক উপরে আছি, এই ধরনের ছবি তারা সবসময় করতো। তোমরা কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছো? না ম্যাম। অবশ্যই যা, ভিক্টোরিয়া মেমোরিয়াল এই পেইন্টিং গুলো আছে। ব্রিটিশ আমলে ইউরোপিয়ান আর্টিস্টরা কলকাতায় যে সমস্ত পেইন্টিং করে সেগুলো ভিক্টোরিয়া মেমোরিয়ালে আছে, এবং ভিক্টোরিয়া মেমোরিয়াল আর্কিটেকচারটাও কিন্তু ব্রিটিশদের তোমার ইউরোপিয়ান আর্কিটেকচার থেকে প্রভাবিত হয়ে বানিয়েছে এটা, এগুলো সব ব্রিটিশরাই নিয়ে আসে। আমরা যদি কলকাতায় যাই, ব্রিটিশ আমলের বিল্ডিং গুলো দেখতে পাই, এগুলো সব ব্রিটিশরা ইউরোপ থেকে তোমার বিভিন্ন স্টাইল তারা নিয়ে আসছে, ওইগুলা তোমার এই কলকাতায়। এই ধরনের জিনিস আমরা দেখতে পারবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেলে। এই যে দেখো এখানে এটাও, এই পেইন্টিংটা আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে। হ্যাঁ, তো এখানে দেখো ইন্ডিয়ানটাকে কালো চামড়া লাগছে, ওকে একটা চাকরের মতো লাগছে, আর এদিকে দেখো ব্রিটিশদেরকে লাগছে পশ এলিগেন্ট,
মনে হচ্ছে যেন জমির মালিক আমি, এক্সক্লুসিভ কাপড় পরে আছে। ব্রিটিশ থেকে সবসময় উচ্চ মানে দেখো না, ইন্ডিয়ান থেকে নিচে। ওদের লাইফস্টাইল গুলা, ওদের যে ব্রিটিশ আমলে ওদের ইংরেজদের লাইফস্টাইল গুলা কেমন ছিল না ছিল, সব পেইন্টিং গুলো এরকম যে মাটিতে বসে আছে সব গরিব, ওরা হচ্ছে তোমার ইন্ডিয়ান, আর সোফার মধ্যে কিন্তু ব্রিটিশরাই বসে আছে, ব্রিটিশরা এমপ্লয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির এমপ্লয়িরা বসে আছে এখানে, ওরা পশ, ওরা অনেক উপরের জাতের। এই ধরনের পেইন্টিং গুলো আমরা এখানে দেখতে পাই। আর ব্রিটিশদের কিন্তু ইন্ডিয়ান নারীর প্রতি সাংঘাতিক আকর্ষণ ছিল, বুঝছো? ওরা ইন্ডিয়ান নারীকে ফ্যান্টাসাইজ করতো, ইন্ডিয়ান নারীর সাথে ওদের সেক্সুয়াল রিলেশনশিপ ছিল। ওকে, অনেক ব্রিটিশদের এরকম সেক্সুয়াল রিলেশনশিপ ইন্ডিয়ান নারীর সাথে, ওদেরকে নিয়ে অনেক কাল্পনিক চিন্তা করতো, ওরা ফ্যান্টাসাইজ করতো। সো ওটা ভোগের বস্তু হিসাবে দেখানো হয়েছে, সে নাচছে, এক্সপোজ করছে নিজের বডিটাকে, তারপরে এই মেয়েটাকে অলংকার পরে কিন্তু একটা আকর্ষণীয় বস্তু হিসাবে এখানে পেইন্টিং এ দেখানো হয়েছে, কারণ ব্রিটিশরা এভাবেই দেখতে চান নারীদেরকে, ভোগের বস্তু হিসাবে। ওদের আকর্ষণ ছিল এখানে। ওকে, সো তোমরা দেখতে পাচ্ছ এখানে। আর এখানে হয় না, সো ওয়েল, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা। হ্যাঁ, সো আরেকটা ব্যাপার ছিল এখানে ব্রিটিশদের, সেটা ছিল ফর এক্সাম্পল আমরা যদি এখানে দেখি, সেটা হচ্ছে, আচ্ছা ব্রিটিশরাই তো কনসেপ্ট বানিয়েছে তাই না, যে ইন্ডিয়া হচ্ছে আনসিভিলাইজড আর ব্রিটিশরা হচ্ছে সিভিলাইজড, রাইট? পেইন্টিং গুলোর মধ্যে দেখিতে চেয়েছে। আচ্ছা ব্রিটিশরা কিন্তু আরেকটা কথা বলছে, ব্রিটিশরা বলেছে আমরা ইন্ডিয়ান পুরুষদের হাতে দেশ দিতে পারবো না। হ্যাঁ, ইন্ডিয়ান পুরুষদের যোগ্যতা নাই নিজেরা দেশ চালানোর, কারণ ইন্ডিয়ান পুরুষরা, ও বলতে চাচ্ছে ইন্ডিয়ান পুরুষরা হচ্ছে, একটা শব্দ আছে এখানে লিখে নাও, ইররাশনাল। ওকে, রাশন মানে কি? আজকে কি শিখেছি? রাশন মানে কি? যুক্তি দিয়ে চিন্তা করা। অ্যাবসলিউটলি যুক্তি দিয়ে চিন্তা করা, বুঝতে পারছো? আর ইররাশনাল মানে যারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, এটা লিখে নাও। ইররাশনাল মানে যারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না। ফেমিনিন, ফেমিনিন মানে হচ্ছে মেলি। ওকে, ফেমিনিন মানে হচ্ছে মেলি। ওটার প্রথমটা কি বললেন? যারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, তাদেরকে বলি ইররাশনাল। চ্যাট বক্সে লিখে দিছি, এটা বাংলায় লিখে নাও তোমার খাতায়। হ্যাঁ, আর রাশন মানে কি? র্যাশনালিজম। আর রাশন মানে কি? যেগুলা যুক্তি। রাশন মানে যুক্তি, বুঝছো? রাশন মানে যুক্তি, র্যাশনালিজম মানেও হচ্ছে যুক্তি। র্যাশনালিজম মানেও হচ্ছে যুক্তি, ঠিক আছে? রাশন মানে যুক্তি। আর ইররাশনাল মানে যারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না। ফেমিনিন মানে মেলি। ওকে, তারপরে ফেমিনিন মানে কি বললেন? মেলি, মেয়ের মতো। এগুলো বাংলায় লিখে দাও। সেলফ গভর্নেন্স মানে দেশ চালানোর যোগ্যতা। সেলফ গভর্নেন্স মানে দেশ চালানোর যোগ্যতা। এগুলো বাংলায় লিখে নাও মিনিং গুলা, তাহলে তোমাদের এগুলা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, সেলফ গভর্নেন্স মানে দেশ চালানোর যোগ্যতা। রাশন মানে, রাশন আর র্যাশনালিজম একই জিনিস, মানে যুক্তি। হ্যাঁ, যুক্তি দিয়ে চিন্তা করা, ঠিক আছে? রাশন, র্যাশনালিজম। ফেমিনিন মানে মেলি, ইররাশনাল মানে যারা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না। সবাই লিখেছো? Nusaiba, are you there? Ranu, Tuba, Kabir, are you there? Yes, ma'am. Yes, ma'am. Self governance মানেটা কি? মানে দেশ চালানোর যোগ্যতা। সানিয়া সুলতানা অনি, সানিয়া সুলতানা অনি, তুমি নাই? Yes, ma'am. আসি ম্যাম, আসি। জি ম্যাম, জি ম্যাম। Okay, good. সাইফ আহমেদ শাফিন?
ইয়েস ম্যাম আছে। সাহিল তাসিন রিদম প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট দিলে তো হবে না, তুমি শুনছো ঠিক মতো? ইয়েস ম্যাম, মাঝখানে একটু নেটওয়ার্ক ইস্যু ছিল, এই যে মাঝখানে একটু গ্যাপ পড়েছিল ম্যাম, এখন আবার ঢুকলাম। না, এটা গ্যাপ পড়লে তো তুমি মাঝখানে এটা বুঝতে পারবে না, আমি তো প্রশ্ন করলে। ইয়েস ম্যাম। হ্যাঁ, ব্রিটিশরা আসার ফলে ভালো সাইটটা কি ছিল সাহিল? ম্যাম মাঝখানে ম্যাম গ্যাপ ছিল, মাত্র আর কি ঢুকলাম আমি। না, এটা কোনো কথা বললে? তুমি মাঝখানে গ্যাপ ছিল, এখন তুমি ঢুকলে? এরকম আমি কিন্তু দেখছি কে কতটুকু সিনসিয়ারলি শুনছে, বুঝছো? পরে নাম্বার কম আসলে কিন্তু তখন বলতে পারবে না নাম্বার কেন কম আসছে। বুঝছো? এটা এত কষ্ট করে আমি বলে যাচ্ছি, আর তোমরা যদি না শুনো তাহলে আর কি বলবো? সরি ম্যাম। তখন কিন্তু ভালো আসবে না, এটাই বলবো আমি। এনিওয়েজ, Starly Christian Costa, are you there? প্রেজেন্ট ম্যাম। প্রেজেন্ট কেন দিচ্ছ? হ্যালো, একটু বলতে পারবে ব্রিটিশরা আসার ফলে ভালো সাইটে কি উপকার পাইছে? মেয়েরা বলতে পারবা? ম্যাম আমি একটু মাঝখানে বের হয়ে গিয়েছিলাম। না না, বের হয়ে যাও, তোমরা বের হয়ে যাও, তাহলে তোমাদের কিন্তু পরীক্ষার রেজাল্ট ভালো আসবে না। হ্যাঁ, আমি চিৎকার করে আমি কষ্ট করে বলে যাব, আর তোমরা তোমাদের মর্জি মাহলে তোমরা ক্লাসে থাকবা, তোমাদের মর্জি হলে তোমরা বের হয়ে যাবা, তখন তোমাদের রেজাল্ট ভালো হবে না। তখন বলতে পারবো না ম্যাম আমার রেজাল্ট কেন খারাপ আসছে। হ্যাঁ, আমি কতবার আমি রিপিট করলাম, তাই না? গত ক্লাসে আমি বারবার রিপিট করলাম, আগের পড়া আজকেও রিপিট করলাম, তোমাদের ইচ্ছাই নাই তোমাদের শোনা। তো পরীক্ষাও তোমরা ভালো করতে পারবা না। হ্যাঁ, যদি না শুনো তাহলে কিভাবে নাম্বার পাবা? ইয়াশনা আরিয়া ইব্রাহিম আছো? জি ম্যাম। ক্যান ইউ টেল মি যে ব্রিটিশরা আসার ফলে পজিটিভ সাইড গুলো কি এনেছে? ম্যাম পজিটিভ সাইড গুলো হচ্ছে মানে ফিমেল এডুকেশন আজকে যেটা পড়লাম, রাইট। তারপর হচ্ছে যে সাথী ব্যান করা হয়েছিল, দেন উইডো রিম্যারেজ, চাইল্ড ম্যারেজ প্রিভেনশন, ফিমেল ইনফ্যান্টিসাইড। Absolutely yes, absolutely yes, good. ওইটাই। আচ্ছা, তো ওইটাই বলছি যে এখানে তোমার ইয়েতে যারা এখানে শুনছো না তারা বিপদে আছো, তাদের পরীক্ষা কিন্তু ভালো হবে না। তখন পরে বলতে পারবো না আমি কেন পরীক্ষা খারাপ করছি, কি কারণে। বিকজ বুঝতে পারছো কারণ তোমার শুনছো না জিনিসটা। আচ্ছা, এখানে তোমার আমি যে শব্দগুলো লিখেছি ওগুলো বুঝেছো? ফেমিনিন, irrational, ration, rationalism, self governance, এই শব্দগুলো মানে লিখেছো সবাই খাতায়? ইয়েস ম্যাম। ওকে, খাতায় লিখেছো। তাহলে আচ্ছা, ব্রিটিশরা বলতে চাচ্ছে, ব্রিটিশরা যে সমস্ত এলাকা তারা দখলকৃত এলাকাকে আমরা কলোনিজ বলি না? হ্যাঁ, তাহলে ব্রিটিশরা যে সমস্ত এলাকা তোমার দখল করেছে কলোনিজ গুলা, এবং ইন্ডিয়াকে তো দখল করেছে ব্রিটিশরা, তাই না? তো ওরা বলতে চাচ্ছে ইন্ডিয়ান ছেলেরা হচ্ছে মেলি, মানে ওরা মেয়ের মতো তাদের আচরণ করে। ওরা হচ্ছে ইররাশনাল, মানে যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, এবং তাদের যোগ্যতা নাই অফ সেলফ গভর্নেন্স, ইনকেপেবল অফ সেলফ গভর্নেন্স শব্দ আছে। ওরা নিজেদের দেশ চালানোর যোগ্যতা নাই। নিজেদের দেশ চালানোর যোগ্যতা ওদের নাই। ওকে, এখন ছেলেদেরকে যদি কেউ বলে মেয়েলি, তখন এই কথাটা যদি তোমার শুনে যে আমাকে মেয়েলি বলছে, তখন ছেলেরা আরো খেপে যাবে না? তখন ওদের পুরুষত্ব দেখানোর জন্য নারীর উপর আরো নির্যাতন করবে না? করবে যে আমাকে তো কাপুরুষ বলছে, ওদের পুরুষত্ব দেখানোর জন্য আরো নির্যাতন করা শুরু করবে না ছেলেরা? না ম্যাম। ইয়েস ম্যাম। তুমি না, তুমি খুব ভালো ছেলে, আমি খুব খুশি হলাম, তুমি করবে না। কেন করবে? এটা তো আরেক পক্ষ এখানে বলছে, মেয়ে তো বলে নাই। মেয়ে তো বলে নাই, তুমি তো এটা ঠিক বলছো, কিন্তু এই জিনিসটা ছেলেদের ইগোতে অনেক হার্ট করে তো, বুঝছো? হ্যাঁ, সো এটা ব্রিটিশদের চালাকি। ব্রিটিশরা একদিকে তোমার সাটি টাটি সব বন্ধ করে দিছে, ঠিক আছে? ফিমেল এডুকেশনকে প্রমোট করছে, সাটি টাটি সব বন্ধ করে দিছে, ঠিক আছে? সাটি বন্ধ করে দিছে, হ্যাঁ, কিন্তু অন্যদিকে একটা প্যাচ লাগাই দিছে। অন্যদিকে বলতেছে যে তোমাদের হাতে আমি দেশ কেন দিচ্ছি না, কারণ ইন্ডিয়ান পুরুষরা হচ্ছে মেয়েলি, ইন্ডিয়ান পুরুষরা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, এবং ইন্ডিয়ান পুরুষরা দেশ চালানোর যোগ্যতা নাই। কিন্তু এটা তো আসলে সত্যি না, কিন্তু এটা ব্রিটিশরাই কনসেপ্টটাকে ক্রিয়েট করেছে, বুঝছো? জি ম্যাম। জানো ওরা? আচ্ছা ম্যাম,
ব্রিটিশরা কি মানে আমাদের দেশ মানে এই ভারতীয় উপমহাদেশ কে মানে নিজের দেশ হিসাবে ইয়ে করতো, ট্রিট করতো, না হচ্ছে যে ওরা শুধু শাসন করার জন্যই এখানে ছিল? ওরা তো ম্যাম শাসন শোষণ ব্রিটিশরা তো ডিভাইড অ্যান্ড রুলে বিলিভ করতো না, এর জন্যই তো ওরা এই কাজটা করেছিল। ডিভাইড এন্ড রুল পরে আসে, ডিভাইড এন্ড রুল করে দিয়েছে যেন দেশ শাসন করতে পারে, বুঝছো? ওদের মেইন ছিল সবাই কে শাসন করতে চায় না তুমি আমাকে বলো। কেউ গদি কেউ ছাড়তে চায় সহজে একবার গদিতে বসলে? হ্যাঁ ম্যাম ব্যাপারটা কি এরকম যে ওদের যেহেতু বলা হয়েছে যে আহ, ছেলেরা দেশ শাসন করতে পারে না, ওরা মেয়েদের শাসন করতে দিবে না, তো আলটিমেটলি ব্রিটিশরাই থাকবে। হ্যাঁ, ব্রিটিশরা তো ইচ্ছে করে কনসেপ্ট বানাইছে যেন ওরা যেন এই জন্যই তো আমরা দেশ ছাড়তেছি না। হ্যাঁ, এই জন্যই তো দেশ ছাড়তেছি না, যে কারণ ইন্ডিয়ান পুরুষদের যোগ্যতা নাই দেশ চালানোর জন্য, ওরা মেইলি, ওরা কাপুরুষ, ওরা যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, এগুলো তো এক্সকিউজ। আসলে ব্যাপারটা তো সেটা না, বুঝছো? ম্যাম তখনকার জাতীয়তা কি মানে ইংরেজ মানে এই উপমহাদেশের মানুষের জাতীয়তা কি ছিল? মানে বাঙালি ছিল নাকি কোনো অন্য পরিচয় ছিল? ইংরেজ পরিচয়? ইংরেজ পরিচয় না, এখানে ওরা বাঙালি ছিল। আচ্ছা, হ্যাঁ, তাহলে ওরা বাঙালি শুধু শোষণ করার জন্য এখানে আসে এরকম না, কি? এরা তো শোষণ করার জন্য আসছে, ওই যে বললাম না ইন্ডাস্ট্রি রেভলিউশনটা কাঁচা মাল নেওয়ার জন্য আসছে, একটা মার্কেট দিচ্ছে না ওদেরকে ইন্ডিয়া ওর ব্যবসার জন্য, জি আবার জিনিসটা ব্রিটেনের ফ্যাক্টরিতে বানিয়ে আবার সেটা বিক্রি করছে না ওরা ইন্ডিয়াতে, জি ম্যাম, রাইট? ইন্ডিয়াতে বিক্রি করছে, ওকে, ইন্ডিয়াতে ওরা বিক্রি করছে, তাহলে ওরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছে মানে না, ইউজ করা আর কি। ইউজ করা, মেইনলি তো ইউজ করা, বুঝছো? কিন্তু ওরা মানুষকে জি বলতেছে ম্যাম, যে ইন্ডিয়াকে ওরা মডার্ন বানাতে আসছে। হ্যাঁ, ইন্ডিয়ান পুরুষরা হচ্ছে মেইলি, ওদের যুক্তি দিয়ে চিন্তা করতে পারে না, ওরা নিজেদের যোগ্যতা নিয়ে দেশ চালায়, তার জন্যই তো আমরা বসে আছি, তার জন্যই তো আমরা দেশ চালাচ্ছি, বুঝছো? এটা তো ওরা একটা ওদের পক্ষ থেকে তো জাস্টিফিকেশন দিচ্ছে এই জন্য দেশ চালাচ্ছে, কিন্তু আসলে ঘটনা তো সেটা না, বুঝছো? ওইটাই। তো ছেলেদেরকে যখন বলবে তুমি মেয়েলি, তখন ছেলেদের এগ্রেশন আরো বেড়ে যাবে না, মেয়েদের উপর নির্যাতন করা শুরু করবে না? হ্যাঁ, তাই জন্য জেন্ডার ইনইকুয়ালিটি একটা শব্দ আছে, এটা মানেটা একটু লিখে নাও। হ্যাঁ, জেন্ডার ইনইকুয়ালিটি। জেন্ডার ইকুয়ালিটি মানে হচ্ছে, সবাই লিখে নাও, পুরুষ নারীর বৈষম্য। ঠিক আছে, পুরুষ নারীর বৈষম্য। পুরুষ নারীর বৈষম্যকে আমরা বলি জেন্ডার ইনইকুয়ালিটি। আর অপ্রেস মানে দমিয়ে রাখা। ঠিক আছে, অপ্রেস শব্দ মানে দমিয়ে রাখা, একটু বাংলা এগুলো লিখে নাও। অপ্রেস শব্দ থেকে অপ্রেশন। অপ্রেস শব্দ থেকে অপ্রেশন মানে দমিয়ে রাখা। জেন্ডার ইনইকুয়ালিটি মানে পুরুষ নারীর বৈষম্য। এই শব্দগুলো বাংলায় লিখলে তোমাদের জন্যই সুবিধা হবে, ঠিক আছে? সবাই লিখেছো? ম্যাম ওপ্রেস আরেকবার বলবেন কাইন্ডলি? অপ্রেস মানে দমিয়ে রাখা, দমিয়ে রাখা। অপ্রেস মানে দমিয়ে রাখা, আর জেন্ডার ইনইকুয়ালিটি মানে পুরুষ নারীর বৈষম্য। ঠিক আছে, সবাই লিখেছো এটা? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে এটা একটু লিখে নাও। ছেলেদের পুরুষত্বটাকে দেখানোর জন্য ইন্ডিয়ান নারীর উপর আরো নির্যাতন করা শুরু করলো, ঠিক আছে? তাহলে পুরুষ নারীর বৈষম্য এবং নারীদের উপর দমন করাটা বেড়ে গেছে ব্রিটিশ শাসন আমলে। এই কারণে, কারণ ব্রিটিশরা ইমেজটা ক্রিয়েট করেছে ইন্ডিয়ান ছেলেরা কাপুরুষ, মেয়েলি, ওদের পুরুষত্ব দেখানোর জন্য তারা নারীর উপর আরো বেশি নির্যাতন করা শুরু করে। ইজ দিস ক্লিয়ার?
Yes, ma'am. ওকে জি ম্যাম তাহলে সবাই হ্যাঁ ক্লিয়ার জিনিসটা ক্লিয়ার জি ম্যাম জি ম্যাম ওকে তাহলে এটা একটু লিখে নাও না তাহলে এটা একটু লিখে নাও তো এটা লিখে নাও